গুড ইভিনিং সকলকে। আর দ্য রিভেঞ্জ ব্যাচ এএনএম জিএনএম 2026-এর জন্য দ্য রিভেঞ্জ ব্যাচ এর ফার্স্ট মক টেস্ট নিয়ে আজকে আমরা চলে এসেছি, রাইট? সকলকে গুড ইভিনিং। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এএনএম জিএনএম 2021-এর শিফট 1-এর কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা স্টার্ট করব। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও কি বলছে। বলছে হুইচ হরমোন ডিলে লিভ সেন্সেশনস। বলছে যে কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে। কোন হরমোন হবে বলো? তোমরা অলরেডি জানো যে সাইটোকাইনিন অ্যান্সারটা হবে, রাইট? এবার সাইটোকাইনিন কেন অ্যান্সারটা হবে বলছি। সাইটোকাইনিন কারণ হচ্ছে কি যে প্রথমত হচ্ছে সেল ডিভিশন করছে, বলো। আচ্ছা, এবার দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে আমাদের পাতার মধ্যে যে ক্লোরোফিলটা থাকে না, সেটাকে সতেজ রাখে। এর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, মানে সাইটোকাইনিন আরেকটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ওই জন্য সাইটোকাইনিনটা অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা। এবার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। বলছে যদি উদ্ভিদের শস্যে ক্রোমোজোম সংখ্যা যদি 3n = 27 হয়, তাহলে ওই উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? আচ্ছা, সবার আগে আমরা জানবো যে ক্রোমোজোমের শস্য, রাইট? ক্রোমোজোমের শস্য মানে হচ্ছে আমরা 3n বুঝি, রাইট? n মানে হচ্ছে হ্যাপ্লয়েড, 2n মানে ডিপ্লয়েড, 3n মানে হচ্ছে ট্রিপ্লয়েড, রাইট? আমাদের সম্পূর্ণ বায়োলজি আমরা এখনো যতটা অবধি পড়েছি, সারা বায়োলজিতে একটা মাত্র এই যে শস্য নিউক্লিয়াস এমন একটা অংশ রয়েছে যেটা হচ্ছে ট্রিপ্লয়েড, 3n বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা এখানে একটা ম্যাথ করব। দেখো, আমরা জানি ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, রাইট? ডিম্বাণু যদি হ্যাপ্লয়েড হয়, মানে হ্যাপ্লয়েড মানে হচ্ছে সিম্পল এন। আচ্ছা, যদি 3n = 27 হয়, তাহলে একটা সিম্পল ম্যাথ যদি করি, n = কি হবে? 27/3, রাইট? 27/3 করলে কত? n = কত হবে? 9। সো অ্যান্সার ইজ 9। হয়ে গেল ফার্স্ট অ্যান্সার এ। আচ্ছা, নেক্সট বলছে নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পন্ন করে? আচ্ছা, এবার এটার অ্যান্সার কি হবে বলো? পাতা? না। আচ্ছা, বীজ? না, এটা হবে কাণ্ড। ঠিক আছে, ওকে। নেক্সট বলছে এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপের অনুপাত হলো, রাইট? বলছে F2 জেনারেশন। আচ্ছা, এবার একটা কথা বল, F2 জেনারেশন বলেছে, আর কি বলেছে? মনোহাইব্রিড ক্রস। এক সংকর জননের ক্ষেত্রে আর F2 জেনারেশন যদি আমরা বলি, তাহলে কত হবে? রেশিওটা কত ছিল? 1:2:1, রাইট? 3:1 কি হবে? না। 9:3:1, এটা তো চলে গেল হচ্ছে তোমার ইসে, কি বলতো, এটা চলে গেল দ্বিসংকরে, রাইট? হ্যাঁ, আচ্ছা। নেক্সট বলছে যে মাখা ময়দার তালের সাথে ইস্ট যোগ করলে ইস্টের করলে সেটি বৃদ্ধি পায়, এর কারণ হলো। আচ্ছা, ইস্ট যদি আমরা একটা যে ডো হয়, রাইট? ডো এর সাথে আমরা যদি ইস্ট যদি যোগ করি, তাহলে কি হচ্ছে সেখানে? প্রথমত যে ইস্টের সংখ্যাটা প্রথমত বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে সেখানে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটার পরিমাণ অনেকটা বেড়ে যায়, রাইট? তো সেই জন্য আমাদের অ্যান্সার কি হবে? দেখো, আমরা প্রত্যেকটা আমরা অপশন পড়ে দেখবো। প্রথম কি বলছে? কোরোকোদগম প্রক্রিয়ায় নতুন ইস্ট কোষ তৈরি হয়। ঠিক আছে, তারপরে আহ শৃঙ্খল থেকে কোরোকোদগম প্রক্রিয়ায় নতুন ইস্ট তৈরি হয়। তারপরে দ্রুত সংখ্যা বৃদ্ধি পায় ইস্ট কোষ শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, প্রচুর পরিমাণে ইস্টের উপস্থিতি সেটা তো আছে, যাই হোক, বাট মেন কারণ হচ্ছে সেটা যে ডোটা যে ফুলে যাচ্ছে, সেটার মেন কারণ হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড যেহেতু সেখানে বেড়ে যাচ্ছে পরিমাণটা, রাইট? এই জন্য পাউরুটিটা ফোলা ফোলা বা বেকারির যে জিনিসগুলো হয় সেটা ফোলা ফোলা টাইপের থাকে। কারণ হচ্ছে তার ভেতর দিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা হঠাৎ করে বেড়ে যায়। আর সেই জায়গাগুলো ফুটো ফুটো হয়ে যায় কেন সেটাও বলে দিই। সেই কার্বন ডাইঅক্সাইডটা যে উৎপন্ন হলো সেটা তো আর সেখানে বসে থাকছে না, রাইট? সেটা তো বেরিয়ে যাচ্ছে। যেহেতু সেখান থেকে সেটা বেরিয়ে যাচ্ছে, তাই জন্য সেখানে ছিদ্র ছিদ্র আকার দেখতে পাওয়া যায়। বোঝা গেছে? আচ্ছা, ওকে। নেক্সট, যদি ভিডিওটা এখনো অবধি তোমাদেরকে ভালো লাগছে, অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দিও, এবং তোমার জন্য অলরেডি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন করে এই পিডিএফ গুলো নিতে পারো। ঠিক আছে, ওকে। নেক্সট বলছে ক্রোমোজোমের
শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে কি বলে? আচ্ছা, এটা হবে টেলোসেন্ট্রি। টেলোসেন্ট্রি কেন হবে বলো? যখন একটা ক্রোমোজোমের একটা প্রান্তে, রাইট, ধরো এটা একটা ক্রোমোজোম আছে, রাইট, এটা একটা ক্রোমোজোম আছে, এখানে, হ্যাঁ, প্রাথমিক খাঁজটা এখানে অবস্থান করছে, তাহলে আমরা তো জানি যে এটা হচ্ছে টেলোসেন্ট্রিক, রাইট। হ্যাঁ, এবার বাকিগুলো এই যে অ্যাক্রোসেন্ট্রিক, রাইট। এসেন্ট্রিকটা মানে হচ্ছে, আমি বলে দিই, এসেন্ট্রিক মানে হচ্ছে যেখানে কোনো রকমের কোনো প্রাথমিক খাঁজ থাকে না, রাইট, সেটা হচ্ছে এসেন্ট্রিক। আর মেটাসেন্ট্রিকটা কি রকম শেপ হয় তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। নেক্সট, তাহলে অ্যান্সার কি হবে? টেলোসেন্ট্রিক। নেক্সট বলছে নিচের কোন পর্যায়ে ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয়? আচ্ছা, এবার বলছে ডিএনএ সংখ্যা দ্বিগুণ হয়, তাহলে ডিএনএ সংখ্যা হচ্ছে, মানে এটা আসছে কোথা থেকে? টপিকের নাম হচ্ছে কোষ বিভাজন, ঠিক আছে। আচ্ছা, এবার কোষ বিভাজনের আমাকে সবার আগে বলো, একটু ডিসকাশন করি আমরা, যে আমাদের কটা দশা আছে কোষ বিভাজন? একটা হচ্ছে ইন্টারফেস, আর একটা হচ্ছে সেল ডিভিশন, এম ফেজ, রাইট। আচ্ছা, এবার ইন্টারফেস যে দশাটা আছে, ইন্টারফেস দশাতে কি কি আছে? একটা হচ্ছে G1S G2, রাইট, G1S আর G2, আর তারপরে হচ্ছে এম ফেজ, রাইট। ওকে, এবার বলো যে ডিএনএ দ্বিগুণ হচ্ছে, রাইট, 2C থেকে 4C হয়ে যাচ্ছে, তাই না? তো এস দশা হবে, রাইট। এস দশা কেন বলছে? বলছি G1 মানে হচ্ছে গ্রোথ ফার্স্ট, ঠিক আছে, গ্রোথ ওয়ান ফেজ। এস মানে হচ্ছে সিনথেসিস, যেখানে ডিএনএ এর পরিমাণটা ডাবল হলো। আচ্ছা, G2 মানে হচ্ছে গ্রোথ টু দশা, যেখানে সেলের যে স্ট্রাকচারটা আছে সেখানে আরো বৃদ্ধি পেল, এবং যে সমস্ত জিনিস আমাদের সেল ডিভাইড করার জন্য ভীষণ প্রয়োজন এম ফেজে, সেগুলো আমরা ডেভেলপ করলাম G2 তে, রাইট। তো অ্যান্সার কি হবে? কোথায় দ্বিগুণ হচ্ছে? এস দশা, এটা আশা করি সবাই জানো। নেক্সট নেক্সট দেখবো, বলছে ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকার করে না? যোগ্যতমের উর্বরতন, এটা তো করে। আচ্ছা, অস্তিত্বের জন্য সংগ্রাম, এটাও করে। প্রাকৃতিক নির্বাচন, এটাও করে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই। প্রথমে যদি কোনো কোশ্চেন পড়ার পর মনে হয় যে এটা কোশ্চেন আমি পারবো না করতে, কি করবে? এই যে প্রথমে আমরা যেরকম ভাবে প্রত্যেকটা পড়লাম, রাইট, প্রত্যেকটা অপশন পড়লাম, যেমন আমরা জানি যে যোগ্যতা এবং উর্বরতন, এটা কিন্তু ডারউইনের মতবাদ, এটা একটা, মানে এটা কিন্তু সঠিক, এটা কিন্তু অ্যান্সার হবে না, রাইট। অস্তিত্ব, এটাও ডারউইন বলেছেন। প্রাকৃতিক নির্বাচন, এটাও বলেছেন। কিন্তু এটা কি বলেছেন অর্জিত বৈশিষ্ট্যের উৎপত্তি, উত্তরাধিকার, এটা কি বলেছেন? না, এটা ল্যামার্ক বলেছেন, তাই না? তো আমরা যদি নাও পারি, এরকম ভাবে এলিমিনেট করে আমরা অ্যান্সার বার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেক্সট বলছে পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? শামুকে দেখা যায় কি? না। আচ্ছা, ঝিনুকে আছে? না। সাইকনে আছে? সেটাও নয়। আসে কোথায়? প্ল্যানেরিয়া। মানে হচ্ছে কি, যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, প্ল্যানেরিয়ার যে কোনো একটা বডি পার্ট যদি ভেঙে যদি আলাদা হয়ে যায়, রাইট, তোমরা পড়ে হবে অবশ্যই, তো কি হবে? যদি কোনো একটা পার্ট যদি ভেঙে যদি আলাদা হয়ে যায়, সেখান থেকে আবার পুরো একটা প্ল্যানেরিয়া তৈরি হতে পারে, রাইট। তাই জন্যই আমাদেরকে এখানে বলছে পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, তাহলে কি হবে আনসার? প্ল্যানেরিয়া, ডি। নেক্সট বলছে মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে? আচ্ছা, বার্তা কেন্দ্র, এবার বলো আমাকে। হাইপোথ্যালামাস, এটা কি করে? হাইপোথ্যালামাস কি করে বলো? এটা হচ্ছে কি, বডি টেম্পারেচার রেগুলেট করে, রাইট। আর কি করে? পিটুইটারিকে রেগুলেট করে। আচ্ছা, তাহলে এটা কি হবে? না। এই অ্যান্সারটা আমি তোমাদেরকে বলবো, এটা আমি বলবো না, এটা আমি চাই তোমরা আমাকে বলো কমেন্ট সেকশনে কমেন্ট করে। আমি দেখতে চাই কে কে ঠিক জানে আর কে কে জানে না। যদি কেউ না বলতে পারো ঠিক, বা তোমরা যদি সবাই ভুল অ্যান্সার দাও, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এটা আবার বলে দেবো, ঠিক আছে। কিন্তু আমি চাই এটা তোমরা অ্যান্সার দাও, কারণ এটা ভীষণ ভালো কোশ্চেন আর কি, এটা রিপিট হতে পারে। যাই হোক, তারপরে তারপরে আমরা কোশ্চেন দেখবো, নিচের কোনটি আরএনএ এর গঠনগত উপাদান নয়? আচ্ছা, কি কি থাকে? রাইবোজ শর্করা অবশ্যই থাকে। ডিএনএ তে কি থাকে বলো? ডিঅক্সি রাইবোজ শর্করা, অবশ্যই মনে রাখবে। আচ্ছা, আর কি আছে? ইউরাসিল, থাইমিন, ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড হচ্ছে বিভিন্ন যে আমাদের মলিকিউল গুলো আছে ডিএনএ এর মধ্যে এবং আরএনএ এর মধ্যে, সেগুলোকে যোগ করতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের আসছে হচ্ছে ইউরাসিল আর থাইমিন। তোমরা অবশ্যই এটা জানা অবশ্যই দরকার তোমাদের, যে আমাদের আরএনএ তে কি থাকে? আরএনএ তে থাকে হচ্ছে ইউরাসিল, আর ডিএনএ তে থাকে হচ্ছে থাইমিন। এটা হচ্ছে ডিএনএ আর আরএনএ এর মধ্যে একটা মূল পার্থক্য, রাইট। আরো আছে, যেমন আরএনএ তে রাইবোজ শর্করা থাকে,
ডিএনএ তে কি থাকে, ডি অক্সি রাইবোজ শর্করা থাকে, রাইট? এগুলো হচ্ছে ভীষণ ট্রিকি ট্রিকি, ভীষণ ভালো কোশ্চেন। আর আমি একটা কথা বলছি তোমাদেরকে, তোমরা লিখে নাও, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি অনেক ধরনের এক্সাম দিয়েছি। হ্যাঁ, এখন আপাতত আমি জিএনএম সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে যে ফাইনাল এক্সাম হয়েছিল সেখানে আমার কলেজে র্যাঙ্ক ফার্স্ট ছিল, এবং আমি যখন কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম আমার ফার্স্ট ওপেনিং র্যাঙ্ক ছিল 1941, রাইট? আমি আবারও দিয়েছিলাম, ঠিক আছে? সেইগুলো তোমরা দেখতে চাও চ্যানেলে গিয়ে দেখতে পারো, অলরেডি সে আমি কত র্যাঙ্ক করেছিলাম, কত মার্কস এসেছিল, সেগুলো অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? তো আমি অলরেডি করে বসে আছি, রাইট? আমি করেছি নিজে, তাই জন্যই বলছি এই যে পিওয়াই কিউ গুলো আছে এগুলোকে মুখস্থ করবে না, প্রথমে বোঝো যে এই অ্যান্সারটা কেন হলো। সেটা জানার আগে অবশ্যই এটা জানো যে এই অ্যান্সারটা কেন হলো না, রাইট? এইটা জানা বেশি ইম্পর্টেন্ট, এই অ্যান্সারটা কেন হবে না, তারপর এটা জানতে হবে যে এই অ্যান্সারটা কেন হবে, রাইট? এই জিনিসগুলো যখন তুমি পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারবে তখন তুমি নাম্বার অলরেডি পেয়ে যাবে, ঠিক আছে? কোনো ভারী এক্সাম নয় এটা, ঠিক আছে? আমরা আমরা তো নয়, মানে অনেক স্টুডেন্ট পারে না 50-এর উপরে যেতে, 40-45 অনেকে আটকে যায়, তাই জন্য তাদের সিলেকশন হয় না। কিন্তু এই এক্সামটা কোয়ালিফাই করা ভীষণ সোজা, যদি এএনএম পেতে চাও একটু আরো ভালো করে পড়তে হবে। যাই হোক, আজকে আমরা 2021-এর শিফট ওয়ানের 11টা লাইফ সায়েন্সের ফার্স্ট 11টা কোশ্চেন নিয়ে ডিসকাশন করলাম। পরের ভিডিওতে আমরা আরো অনেকগুলো যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো, এবং 10 নম্বর এই যে কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অলরেডি ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা জয়েন করতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।